স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপকামিং যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সে বিষয়ের উপর ভিত্তি করে নবম এবং দশম শ্রেণীর জন্য একটি 60 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন পেপার। 4টি অপশন যুগে এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তৈরি করার চেষ্টা করেছি। 17 নম্বর প্র্যাকটিস সেটে কী রয়েছে সেটা আমরা দেখে নিই। 17 নম্বর প্র্যাকটিস সেটের প্রথমে যেটি প্রশ্ন রয়েছে 1 নম্বর, বীরভূষণ এবং সুরবালা এই দুটি চরিত্র দীনবন্ধু মিত্রের কোন নাটকে দেখা যায়? তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে 4টি নাটক। দীনবন্ধু মিত্রের 4টি নাটক জামাই বারিক, কমলে কামিনী, নবীন তপস্বিনী এবং লীলাবতী। এই 4টি নাটকের মধ্যে কোন নাটকে বীরভূষণ এবং সুরবালা এই দুটি চরিত্র দেখা যায়? বীরভূষণ এবং সুরবালা এই দুটি চরিত্র দেখা যায় দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য একটি নাটক দীনবন্ধু মিত্রের একটি উল্লেখযোগ্য নাটক কমলে কামিনী। কমলে কামিনী নাটকে বীরভূষণ এবং সুরবালা চরিত্র দেখতে পাবো। দীনবন্ধু মিত্রের শেষ নাটক বলা যেতে পারে কমলে কামিনী, যেটি প্রকাশিত হয় 1873 খ্রিস্টাব্দে। কমলে কামিনী নাটক প্রকাশিত হয় 1873 খ্রিস্টাব্দে। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 2 নম্বর প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষরক্ষা নাটকের পূর্ব নাম কী ছিল? শেষরক্ষা নাটকের পূর্ব নাম কী ছিল? এর জন্য 4টি অপশন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। বামন ঠাকুর, ঘর ভাঙ্গা, গোড়াই গলদ নাকি শুধুমাত্র সি? 4টি অপশনের মধ্যে কোনটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষরক্ষা নাটকের আগে নাম কী ছিল? হ্যাঁ, এই প্রশ্নে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি, শেষরক্ষা নাটকের পূর্ব নাম ছিল গোড়াই গলদ, অর্থাৎ শুধুমাত্র সি, ডি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সি নম্বরে রয়েছে গোড়াই গলদ, শেষরক্ষা নাটকের পূর্ব নাম ছিল গোড়াই গলদ। এছাড়া অন্যান্য যে নাটকগুলি রয়েছে সেটা আমরা এক নজরে দেখে নিই। বামন ঠাকুর যেটি নাম ছিল কাশীনাথের গল্প। এছাড়া ঘর ভাঙ্গা ছিল হচ্ছে নিষ্কৃতি উপন্যাস। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন কী রয়েছে সেটা আমরা দেখে নিব। 3 নম্বর প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যটি এখানে পর্ব এবং কত সালে প্রকাশিত হয় সেটা উল্লেখ করতে হবে। 4টি এখানে অপশন দেওয়া আছে। 1883 খ্রিস্টাব্দে অন্তর্বর্তী পর্বে, 1884 খ্রিস্টাব্দে উন্মেষ পর্ব, 1886 খ্রিস্টাব্দে ঐশ্বর্য পর্ব এবং 1888 খ্রিস্টাব্দে ঐশ্বর্য পর্ব। এই 4টি পর্বের মধ্যে কোন পর্বে ভানুসিংহ ঠাকুরের পদাবলী প্রকাশিত হয় এবং পর্ব কোন পর্বে উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলী যেটি রয়েছে সেই কাব্যটি উন্মেষ পর্ব অর্থাৎ 1884 খ্রিস্টাব্দে, বি নম্বর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1884 খ্রিস্টাব্দে উন্মেষ পর্বে অন্তর্ভুক্ত হয় ভানুসিংহ ঠাকুরের পদাবলী। তাহলে বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এছাড়া উন্মেষ পর্বে আর কী কী কাব্য রয়েছে সেটা আমরা দেখে নিই। সন্ধ্যা সঙ্গীত 1882 সালে প্রকাশিত হয়, প্রভাত সঙ্গীত 1883, এছাড়া শৈশব সঙ্গীত 1884 এবং ছবি গান 1884 খ্রিস্টাব্দ এবং ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884 এবং কোরীয় কোমল কাব্য 1886 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সেটা আমরা জানি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলোই উন্মেষ পর্বের অন্তর্গত কাব্যসমূহ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন রয়েছে, আমার সোনার ক্ষেত শুষিছে আজন্মা প্রেত, রাজকর জোগানো কঠিন। এই কথাটি কে বলেছিলেন? রত্নাকর শেঠ, সামন্ত জয়সেন, ধর্মপাল নাকি উপরের কোনোটি নয়? কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর? আমার সোনার ক্ষেত শুষিছে আজন্মা প্রেত, রাজকর জোগানো কঠিন। এই লাইনটি কবিতায় কে বলেছিলেন? সঠিক উত্তর কী হবে? এই লাইনটি বলেছিলেন ধর্মপাল। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 5 নম্বর কোশ্চেন, খোকা কত খেত খা না বসে, খোকার নাম কী ছিল? টুনি, পুটু, নুড়ি না গল্পকথক? কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর? গল্পে আমরা দেখি খোকা ছিল নুরু, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। খোকা হলো নুরু। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব। 6 নম্বর প্রশ্ন,
এর পরবর্তী প্রশ্ন রয়েছে কন্যারে দেখিয়া দিজ হইল পাগল। এখানে পাগল কোন শ্রেণীর কারক? এখানে দেখো উল্লেখযোগ্য বাক্যটি রয়েছে কন্যারে দেখিয়া দিজ হইল পাগল। এখানে পাগলটা কোন শ্রেণীর কারক রয়েছে? কর্তৃকারক, কর্মকারক, করণকারক নাকি অধিকরণকারক? এটি হয়ে যাবে সঠিক উত্তর। পাগলটি হয়ে গেল কর্মকারকের উদাহরণ। পাগল হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। এর পরবর্তী প্রশ্ন 8 নম্বর কোশ্চেন, নাম্বার একটু মিস্টেক রয়েছে, সিরিয়াল নাম্বার। এর পরবর্তী প্রশ্ন রয়েছে কন্যারে দেখিয়া দিজ কি বা হইল অজ্ঞান। কন্যার নাম কি ছিল? কন্যারে দেখিয়া দিজ কি বা হইল অজ্ঞান, এটুকু একটা বাক্য। এখানে প্রশ্নটা ছিল কন্যার নাম কি? দ্রৌপদী, ধ্রুপদী, কুন্তী না উপরের কোনোটি নয়? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি দ্রৌপদী, অর্থাৎ এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিব। পরবর্তী প্রশ্ন রয়েছে উপকার বিনা নাহি জানে অপকার। এই যে চিহ্নিত যে পদটি রয়েছে বিনা, এই বিনা কোন শ্রেণীর অব্যয়? 4টি অব্যয় পদ দেখতে পাচ্ছি, ব্যতিরেখাত্মক সমুচ্চয়, ব্যতিরেখাত্মক পদান্বয়ী, সংযোজক এবং অনন্বয়ী অব্যয়। বিনাটা কোন শ্রেণীর অব্যয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এই প্রশ্নের উত্তর কি হয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর আমরা চলে যাই ব্যতিরেখাত্মক পদান্বয়ী অব্যয়, অর্থাৎ বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ব্যতিরেখাত্মক উপকার বিনা নাহি জানে অপকার, বিনাটা হচ্ছে ব্যতিরেখাত্মক পদান্বয়ী অব্যয়। এর পরবর্তী প্রশ্ন দাদামশায় আদর যাবার সময় কাঁদছিল। এখানে দাদামশাই যে পদটি রয়েছে এটি কোন শ্রেণীর সমাস, কোন শ্রেণীর কর্মধারায় সমাস? সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী, উপমান নাকি রূপক কর্মধারায়? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এখানে দাদামশাই হয়ে যাচ্ছে সাধারণ কর্মধারায় সমাস, কারণ আমরা ব্যাসবাক্য করলে জানি যিনি দাদা তিনি মহাশয় বা মশায়, সাধারণ কর্মধারায় সমাসের উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন চলে যাব আদর যাও মা মেলা দেখে এসো। শূন্যস্থানে সঠিক শব্দ কি বসবে? নবাবগঞ্জ, রসুলগঞ্জ, বামুনহাট নাকি শুধুমাত্র বি? কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বামুনহাট, যেটা রয়েছে সি নম্বর অপশনে বামুনহাট। এর পরবর্তী প্রশ্ন 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা, কিছু কাপড়, মিঠাই না উপরে সবগুলি? কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর? 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন? এই প্রশ্নের সঠিক উত্তর আমরা যেটা দেখতে পাচ্ছি উপরের সবগুলি, 7 টাকা, কিছু কাপড় এবং মিঠাই পেতেন। তাহলে ডি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন আমার বুকের নিধি ভেসে গেল। এই যে লাইনটি রয়েছে এই কথাটি কে বলেছিল? বক্তা কে? লক্ষিন্দর, চাঁদ সদাগর, লাউসেন নাকি গহর আলী? আমার বুকের নিধি ভেসে গেল এই উল্লেখযোগ্য লাইনটি করেছিলেন গহর আলী, অর্থাৎ ডি নম্বর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখব আমরা উভা প্রদেশে ইলিয়াস নামে একজন বাসুকি বাস করত। বাসুকি কোন দেশের বাসিন্দা ছিল? ফ্রান্স, জার্মান, রাশিয়া না ওপরে সবগুলো? বাসুকি কোন দেশের বাসিন্দা ছিল? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাসুকি ছিল রাশিয়ার লোক, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। গঠন অনুসারে এটি কোন শ্রেণীর ক্রিয়া? এই যে ফেনাইয়া এই পদটি কোন শ্রেণীর ক্রিয়াপদ? মৌলিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নামধাতুজ ক্রিয়া নাকি যৌগিক ক্রিয়া? এই প্রশ্নের যেটি উত্তর আমরা পেয়ে যাচ্ছি ফেনাইয়া, এটি হয়ে যাবে নামধাতুজ ক্রিয়া, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে উল্লেখযোগ্য একটি প্রশ্ন রয়েছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, কে ডুবে গেছে?
মৃত মুনিয়া নাকি কামরাঙ্গা লাল মেঘ নাকি কেশবতী কন্যা নাকি কন্যার কালো চুল? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কে ডুবে গেছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, কামরাঙ্গাল লাল মেঘ। এর পরবর্তী প্রশ্ন, মেঘই মেদুর বং বনভূ শ্যামাস্তু দ্রুমে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন বনভূমির ঘাস ও তমালের মতো সবুজ। উদ্ধৃতিটি প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী কোথা থেকে নিয়েছিলেন? শ্রীমদ্ ভাগবত পুরাণ, শ্রীমদ্ গীতা, গীত গোবিন্দ নাকি ওপরের কোনোটি নয়? তাহলে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি গীত গোবিন্দ। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন, ভগবান পড়বে ফাঁসি, এখানে ভগবান কে ছিল? ইংরেজরা, তরুণ ঈশান, বিপ্লবী না উপরের কোনোটি নয়? ভগবান ছিল এখানে বিপ্লবীরা, অর্থাৎ সি নম্বর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন, দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে, প্রপিতামহ এখানে বানান একটু ভুল রয়েছে, তবে রামচন্দ্রের পিতামহ কে ছিলেন? এর জন্য চারটি অপশন দেখা আছে, রঘু, ভগীরথ, দশরথ এবং রামচন্দ্র। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? রঘুবীর ছিল, অর্থাৎ এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে রামচন্দ্রের পিতামহ ছিল রঘু। এর পরবর্তী প্রশ্ন আমরা পেয়ে যাব, বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমায় ধরেছে কায়া, এই বাক্যের উদ্দেশ্য কোনটি আছে? বাঙালির হিয়া নাকি অমিয় মাথিয়া না নিমাই না অমিয়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বাক্যের উদ্দেশ্য অংশ রয়েছে নিমাই। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 21 নম্বর, সে হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এখানে চারটি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ক্ষমা কর, ক্ষমা করো, বলো ক্ষমা করো নাকি শুধুমাত্র এ। সে হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সেটা কী ছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, ক্ষমা করো। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 22 নম্বর, এই কুলীন প্রথা বন্ধের জন্য আন্দোলন চলছিল। কুলীন প্রথাটি কী ছিল? বাল্যবিবাহ, বহু বিবাহ, সতীদাহ প্রথাও নাকি গঙ্গাসাগরে সন্তান বিসর্জন? কুলীন প্রথাটি কী ছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, বহু বিবাহ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 23 নম্বর, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। এখানে কিসের কথা বলা হচ্ছে? ধন, জন, যৌবন না উপরে সবকটি সঠিক? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, এখানে কিসের কথা বলা হচ্ছে? এখানে সবগুলি হবে সঠিক উত্তর, অর্থাৎ ডি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন, জন, যৌবন এই সবগুলি ছিল বঞ্চনা, সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। এর পরবর্তী প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কোন শ্রেণীর বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য না উপরের কোনোটি নয়? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এখানে ক্রিয়াপদকে প্রশ্ন করি, কি নষ্ট হয়ে যায়? ঢং নষ্ট হয়ে যায়। ঢংটা এখানে কর্তা, কর্মটা কর্তা হিসেবে কাজ করছে, কর্মকর্তৃবাচ্যের অন্তর্গত। সি নম্বর অপশন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 25 নম্বর কোশ্চেন, পক্ষীন্দ্র যথা নাদে, পক্ষীন্দ্র শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে? তোমরা স্ক্রিনে চারটি অপশন দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? পক্ষীন্দ্র। পক্ষীন্দ্র শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, পক্ষী যোগ ইন্দ্র, পক্ষীন্দ্র। এর পরবর্তী প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, কে আসেন? নবীন, নতুন, সুন্দর না প্রাচীন? কাল ভয়ঙ্করের বেশে কে আসে? সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অপশন, সুন্দর। কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসে। এর পরবর্তী প্রশ্ন, মিথ্যাবাদী কোথাকার, এই উল্লেখযোগ্য লাইনটি কে করেছিলেন বা বক্তা কে? নিমাইবাবু, অপূর্ব, জগদীশবাবু নাকি তরওয়ালকর? মিথ্যাবাদী কোথাকার, এই উল্লেখযোগ্য লাইনটি করেছিল জগদীশবাবু। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 28 নম্বর, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এখানে মুমূর্ষু যে শব্দটি রয়েছে এর ব্যুৎপত্তি করলে কি আমরা পাবো? চারটি অপশন স্ক্রিনে দেখতে পাবে, মৃ সন অ যোগ আ, বি মৃধাতু সন যোগ আ যোগ হস্যু, সি
মৃ ধাতু যোগ সন যোগ হস্যু নাকি ডি নম্বর উপরের সবগুলি সঠিক? মুমূর্ষ শব্দটি সঠিক উৎপত্তি নির্ণয় করলে কী পাবো আমরা? মুমূর্ষ শব্দটিকে যদি আমরা উৎপত্তি করি তাহলে পাবো মৃ ধাতু যোগ সন যোগ হস্যু, অর্থাৎ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর সি নম্বর অপশন, মৃ সন যোগ হস্যু, মুমূর্ষ। বিভূতিভূষণের উপেক্ষিতা ছোট গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত? বিচিত্রা, প্রবাসী, ভারতী নাকি বঙ্গবাসী? কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর? বিভূতিভূষণের যে উপেক্ষিতা ছোট গল্প রয়েছে সেটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত, সি নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 30 নম্বর, সাগর শুকাইয়া যায় কার রচনা? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, শক্তি চট্টোপাধ্যায় নাকি লীলা মজুমদার? সাগর শুকাইয়া যায় এই উল্লেখযোগ্য গল্পটি লিখেছিলেন আশাপূর্ণা দেবী, বি নম্বর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ক্ষুদ্রতম ছোট গল্পের জনক কে ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, বনফুল না সমরেশ বসু নাকি সুবোধ ঘোষ? ক্ষুদ্রতম ছোট গল্পের জনক বাংলা সাহিত্যের ক্ষুদ্রতম ছোট গল্পের জনক ছিলেন বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়, বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, মহুয়া কাব্যটি কবে গ্রন্থাগারে প্রকাশিত হয়? 1922, 1920, 1916 না 1929? রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য একটি কাব্য মহুয়া কাব্য, এটি কবে গ্রন্থাগারে প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1929 খ্রিস্টাব্দে, ডি নম্বর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, অর্থ অনুসারে এটি কোন শ্রেণীর বাক্য? অনুজ্ঞাসূচক, নির্দেশক, সন্দেহসূচক নাকি আবেগসূচক? নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, এটি সন্দেহসূচক বাক্য, সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন 34 নম্বর, জীবন কথা এই উল্লেখযোগ্য গল্পটি কার লেখা? সত্যেন্দ্রনাথ বসু, বিনয় ঘোষ, জীবনানন্দ দাশ নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়? জীবন কথা এই উল্লেখযোগ্য গদ্য রচনাটি কে লিখেছিলেন? জীবন কথা এটি লিখেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 35 নম্বর, ঢোল গোবিন্দের আত্মদর্শন গ্রন্থটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, রাজশেখর বসু নাকি উপরের কোনোটি নয়? ঢোল গোবিন্দের আত্মদর্শন এই উল্লেখযোগ্য গদ্যগ্রন্থটি লিখেছিলেন সুভাষ মুখোপাধ্যায়, বি নম্বর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 36 নম্বর, কি রয়েছে? নিচের কোনটি গীতিকাব্যের উদাহরণ? মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা, বীরাঙ্গনা নাকি চতুর্দশপদী কবিতাবলী? কোনটি উল্লেখযোগ্য গীতিকাব্য সেটা আমরা জানি, চতুর্দশপদী কবিতাবলী, ডি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী, কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি কবে পত্রিকায় প্রকাশিত হয়? 1919, 1920, 1921 নাকি 1918 খ্রিস্টাব্দে? বিদ্রোহ কবিতাটি কবে প্রকাশিত হয়? কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি প্রকাশিত হয় 1921 খ্রিস্টাব্দে, সি নম্বর হয়ে গেল এই প্রশ্নের উত্তর। 38 নম্বর, বাংলা ভাষায় কি মেঘদূত কাব্য অনুবাদ করেছিলেন? কে মেঘদূত কাব্য অনুবাদ করেছিলেন? এর জন্য স্ক্রিনে 4টি অপশন দেখা যাচ্ছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বাংলা ভাষায় মেঘদূত কাব্য অনুবাদ করেছিলেন রাজশেখর বসু, সি নম্বর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 39 নম্বর, টক টক করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা গঠনগত দিক থেকে কোন শ্রেণীর বাক্য? তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? টক টক করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সরল বাক্য, বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 40 নম্বর, দি সিগাল এই নাটকটি কার লেখা? এখানে সিগাল রবে, দি সিগাল এই নাটকটির রচয়িতাকে? এর জন্য রয়েছে শেক্সপিয়ার, আন্তন চেকভ, গ্যাটে না মোপাসা? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? দি সিগাল এই নাটকটি লিখেছিলেন আন্তন চেকভ, বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 41 নম্বর, মতি চৌকিদার ফটিক চাঁদের যে গান অফিসারকে শুনিয়েছিল তাতে কোন মাসের কথা উল্লেখ রয়েছে? আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস নাকি আশ্বিন মাস?
মতি চৌকিদার ফটিকচাঁদের যে গানটি অফিসারকে শুনিয়েছিল সেখানে আমরা দেখব আষাঢ় মাসের কথা উল্লেখ রয়েছে। 42 নম্বর কোশ্চেন, রোম সম্রাট জুলিয়াস সিজার স্টাইলাস দিয়ে কাকে আঘাত করেছিলেন? 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? রোম সম্রাট জুলিয়াস সিজার স্টাইলাস দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, অর্থাৎ এ নম্বর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর কাসকা। এর পরবর্তী প্রশ্ন 43 নম্বর, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে লেখক কি বলেছেন? লেখক সাহিত্যিক, ঔপন্যাসিক না দার্শনিক? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে বলেছেন লেখক দার্শনিক, অর্থাৎ ডি নম্বর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 44 নম্বর, মহন্ত এলোকেশী সংবাদ এই উল্লেখযোগ্য বইটি নিচের কোন লেখক লিখেছিলেন? সুবোধ ঘোষ, নিখিল সরকার, সুভাষ মুখোপাধ্যায় নাকি লীলা মজুমদার? মহন্ত এলোকেশী সংবাদ এই বইটি লিখেছিলেন নিখিল সরকার। বি নম্বর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর, নিখিল সরকারের লেখা মহন্ত এলোকেশী সংবাদ। কর বাসের ট্রেনিংয়ের সময় ছিল কখন? সকাল 9টা থেকে 10টা নাকি 10টা থেকে 11টা, 8টা থেকে 9টা নাকি 10টা থেকে 12টা? কর বাসের ট্রেনিংয়ের সময় কখন ছিল? কর বাসে ট্রেনিংয়ের সময় ছিল সকাল 8টা থেকে 9টা, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 46 নম্বর, ভুলা থেকে ভোলা এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত নাকি অনন্য স্বরসঙ্গতি? ভুলা থেকে ভোলা এটি হলো পরাগত স্বরসঙ্গতির প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ বি নম্বর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 47 নম্বর, নিচে কোনটি অল্প প্রাণী ভবনের উদাহরণ? স্তম্ভ থেকে থাম, পুকুর থেকে পুথুর নাকি মধু থেকে মধু, ছত্র ছাদ থেকে ছাদ? কোনটি অল্প প্রাণী ভবনের উদাহরণ? অল্প প্রাণী ভবন এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশনের মধ্যে স্তম্ভ থেকে থাম হবে না, পুকুর বা পুথুর হচ্ছে না, ছত্র ছাদ ছাতা এটাও হবে না, এটা মধু থেকে মধু। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, এটি হলো অল্প প্রাণী ভবন। গিরীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? গিরিযোগ ইন্দ্র। এই যে গিরীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদের জন্য 4টি অপশন স্ক্রিনে দেখা যাচ্ছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? গিরীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে ডি নম্বর অপশন, গিরি যোগ ইন্দ্র। গিরি যোগ ইন্দ্র, গিরীন্দ্র। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 49 নম্বর, তুই কাজটি করতে থাক বাক্যটিতে কোন প্রকার ধাতু আছে? এখানে কোন প্রকার ধাতু রয়েছে? মৌলিক ধাতু, যৌগিক ধাতু, সংযোগমূলক নাকি ওপরের কোনোটি নয়? তুই কাজটি করতে থাক, এখানে করতে থাক এই যে চিহ্নিত পদ, এখানে কোন প্রকার ধাতু রয়েছে? এটি সঠিক উত্তর হয়ে যাবে যৌগিক ধাতু। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ আমরা জানি যৌগিক ধাতু ইয়া বা ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ার আগে বসে। এখানে দেখো সমাপিকা ক্রিয়ার আগে বসছে, সেই কারণে করতে থাক যৌগিক ধাতু। 50 নম্বর কোশ্চেন, ভিত্ত শব্দটিতে কোন প্রকার প্রত্যয় বসে? যৎ, কপ, সর্তি নাকি নদ? ভিত্ত এই শব্দটিতে প্রত্যয় বসতে বি নম্বর অপশন কপ, কপ প্রত্যয় বসে। কেন? যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে আমরা এটা পাচ্ছি ভূ যোগ কফ, ভূ যোগ কফ, সুতরাং সেটা হয়ে যাচ্ছে ভৃত্য। দুঃখিত, ভূ হবে না, এটা ভ্রী হবে, ভ্রী ধাতু, ভ্রী ধাতু যোগ কফ, ভৃত্য। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 51 নম্বর কোশ্চেন, আ এবং আলি এগুলি কোন প্রত্যয়ের দৃষ্টান্ত? বাংলা কিত, বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত নাকি উপরের কোনোটি নয়? আ এবং আলি, আ প্রত্যয় এবং আলি প্রত্যয় এগুলি সাধারণত বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 52 নম্বর, বর্তমানে জালিয়াতি ভাগটা বেশি হয়ে গেছে। জালিয়াতি কোন প্রকার শব্দ? আরবি, ফার্সি, পর্তুগিজ নাকি ইংরেজি? জালিয়াতি শব্দটি হয়ে গেল আরবি শব্দ। এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
53 নম্বর কোশ্চেন, নিচের কোন শব্দে সংস্কৃত উপসর্গের যোগ নেই? নিক্ষেপ, নিখাত, অতিমানব নাকি সুশীল? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সংস্কৃত উপসর্গ নেই। কোন শব্দটির মধ্যে সংস্কৃত উপসর্গ নেই? সেটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নিখাত। নিখাতের মধ্যে সংস্কৃত উপসর্গ নেই। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। 54 নম্বর কোশ্চেন, সেখানে এমন কেউ নেই যে কথাটি কেউ বলেছিল। বাক্যটিতে কোন প্রকার সর্বনাম পদ আছে? চিহ্নিত পদ কেউ এবং যে, সাকল্যবাচক সর্বনাম, যৌগিক সর্বনাম, সংযোগ সর্বনাম না কোনোটি নয়? সেখানে এমন কেউ নেই যে কথাটি বলেছিল। কেউ এবং যে, এটি কোন প্রকার সর্বনাম পদের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে যৌগিক সর্বনাম। এর পরবর্তী প্রশ্ন 55 নম্বর, বরং না খেয়ে মরবো তবু তার কাছে যাব না। বাক্যটিতে কোন প্রকার অব্যয় পদ আছে? চিহ্নিত পদ রয়েছে দুটো, একটা বরং এবং তবু। কোন প্রকার অব্যয়? বৈকল্পিক, সাপেক্ষ, সংযোজক নাকি বিয়োজক? বরং এবং তবু যোগে এটি সাপেক্ষ অব্যয় হয়ে যাচ্ছে। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। 56 নম্বর কোশ্চেন, সে গাছটা কেটে ফেলেছে। কোন প্রকার ক্রিয়া আছে? নামধাতুজ ক্রিয়া, সংযোগমূলক, যৌগিক ক্রিয়া নাকি মৌলিক ক্রিয়া? সে গাছটি কেটে ফেলেছে এটি হলো যৌগিক ক্রিয়ার প্রকৃষ্ট উদাহরণ। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ আমরা জানি কেটে ফেলেছে ইয়া বা ইতে বিভক্তিযুক্ত, কাটিয়া ইয়া বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়া যুক্ত হচ্ছে। অসমাপিকা ক্রিয়া তারপরে কিন্তু সমাপিকা ক্রিয়া যুক্ত হচ্ছে, সেই জন্য এটি যৌগিক ক্রিয়া হচ্ছে। 57 নম্বর প্রশ্ন, বিনয় শব্দটি কোন ধরনের বিশেষ্য পদ আছে? সংজ্ঞাবাচক, ভাববাচক, ক্রিয়াবাচক নাকি শ্রেণীবাচক বিশেষ্য? বিনয়। বিনয় শব্দটি হয়ে যাবে ভাববাচক বিশেষ্য পদের প্রকৃষ্ট উদাহরণ। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বিনয় শব্দটি ভাববাচক বা গুণবাচক বিশেষ্য পদের উদাহরণ বলা যেতে পারে। এর পরবর্তী প্রশ্ন 58 নম্বর, কৌশলী শহরটি কত দূর অবস্থিত? কৌশলী শহরটি অবস্থিত 1000 ফুট উঁচুতে নাকি 500 ফুট উঁচুতে নাকি 6500 ফুট উঁচুতে না উপরের কোনোটি নয়? উল্লেখ্য, এই কৌশলী শহরটি কত দূর পর্যন্ত অবস্থিত? আঠারো নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর পাচ্ছি সি নম্বর অপশন, 6500 ফুট উঁচুতে কৌশলী শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন 59 নম্বর, কনির দাদা কোন ক্লাবে সাঁতার শিখত? জুপিটার, অ্যাপোলো নাকি এ বি দুটোই সঠিক না কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নের কনির দাদা সাঁতার শিখত কোন ক্লাবে? অ্যাপোলো ক্লাবে, অর্থাৎ বি নম্বর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্নে আজকে সেটের লাস্ট কোশ্চেন 60 নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি কবে প্রকাশিত হয়? পথের পাঁচালী উপন্যাসটি প্রকাশিত হয় 1932, 1928 খ্রিস্টাব্দ, 1945 খ্রিস্টাব্দ নাকি 1929 খ্রিস্টাব্দ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এই উল্লেখযোগ্য উপন্যাসটি প্রকাশিত হয়, হ্যাঁ আমরা পাচ্ছি ডি নম্বর অপশন, 1929 খ্রিস্টাব্দে পথের পাঁচালী উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। কোন পত্রিকায়? বিচিত্রা পত্রিকায়। আমরা জানি বিচিত্রা পত্রিকায় বিভূতিভূষণের এই উল্লেখযোগ্য উপন্যাস পথের পাঁচালী উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। আজকে শেষ করলাম 60টি এমসিকিউ ধরনের প্রশ্ন উত্তর, উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।